নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজির টিচার। আমরা বায়োমলিকিউলসের অলরেডি একটি ভিডিও আপলোড করেছি এবং বলেছিলাম পরবর্তী টপিক আমরা ম্যাক্রোমলিকিউলসগুলোকে দিয়ে পড়াশোনা স্টার্ট করব। সো অ্যাজ ফার উই হ্যাভ অলরেডি সেইড যে সেটা হবে কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট টপিকটি আমরা যখন পড়ব, প্রথমেই আমাদের জানতে হবে যে কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট একটা ম্যাক্রোমলিকিউল, কিন্তু কীরকম ম্যাক্রোমলিকিউল? এটা একটা নিউট্রাল কম্পাউন্ড, এটা নিউট্রাল প্রসম। এটা একটা প্রসম জৈব যৌগ। প্রসম মানে না এর পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে? হোলসাম চার্জ অর্থাৎ নেট চার্জ ইজ জিরো। এখন যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর দিয়ে তৈরি, এই প্রসম যৌগটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি, এবং যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও হচ্ছে, হাইড্রোজেন এবং অক্সিজেনের অ্যাটমের রেশিও হচ্ছে 2:1, ঠিক আছে? এবং এতে দুটি গ্রুপ অর্থাৎ দুটি ফাংশনাল গ্রুপ অ্যাক্টিভলি রোল প্লে করে। একটি ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর একটি ফাংশনাল গ্রুপের নাম হচ্ছে কিটো গ্রুপ। তাহলে কি এই দুটো ফাংশনাল গ্রুপে শুধু থাকে? না, এছাড়াও একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে। তাহলে আমরা এই তিন ধরনের ফাংশনাল গ্রুপ কোথায় দেখতে পাই? না, আমরা কার্বোহাইড্রেট দেখতে পাই, কিন্তু তার মধ্যে কার্বোহাইড্রেটের ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে এই দুটি ফাংশনাল গ্রুপ, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ বা কিটো গ্রুপ। আমরা পরবর্তীকালে আসছি। তাহলে আমরা কি বললাম? না, যে সকল প্রসম জৈব যৌগ অর্থাৎ নিউট্রাল অর্গানিক কম্পাউন্ড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যাটমস আছে, যেখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও 2:1, এবং যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ or keto group present along with more than one hydroxyl group। আর একটা খুব বড় কথা, যার সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ কমপ্লিট হাইড্রোলাইসিস হলে বা কমপ্লিট ডাইজেশন হলে কেবল মনোস্যাকারাইড পাওয়া যায়। আচ্ছা, ডেফিনেশনটা একটু টাফ, জিনিসটাকে একটু সিম্পলিফাইড করে দিই। প্রথম যেমন বললাম যে ওই যৌগটাতে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কি হতে হবে? 2:1 হতে হবে। একটা এক্সাম্পল দেখা যাক। লেটস সে গ্লুকোজ। গ্লুকোজ এক প্রকার কার্বোহাইড্রেট। এখানে দেখো হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত? 12:6, দ্যাট মিনস 2:1। তাহলে এই শর্তটা, কন্ডিশন এখানে স্যাটিসফাইড হলো। আচ্ছা, আমরা যখন এই গ্লুকোজের স্ট্রাকচার আঁকবো তখন দেখবো গ্লুকোজে এই অ্যালডিহাইড গ্রুপ ইজ প্রেজেন্ট। আমরা একটু পরেই আসছি। তাহলে এই শর্তটাও স্যাটিসফাইড হলো, অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকবে। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা দেখব এই কিটো গ্রুপ আছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা দেখব এই কিটো গ্রুপ আছে, সেখানে অ্যালডিহাইডের জায়গায় কিটো গ্রুপ আছে। আর এদের সবার ক্ষেত্রে এই অ্যালকোহল গ্রুপ বা ওইচ গ্রুপ আছে, অ্যালকোহলিক গ্রুপ বা ওইচ গ্রুপ আছে। তাহলে এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হলো। এরপরে যে কথাটি হচ্ছে যে এর কমপ্লিট হাইড্রোলাইসিস যদি করি বা সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ করলে মনোস্যাকারাইড তৈরি হবে। মানে কি? আমরা যদি পলিস্যাকারাইড ধরি, পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড জয়েন্ট হয়ে পলিস্যাকারাইড তৈরি হয়। আমি আগের স্লাইডেই বলেছিলাম হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটারের প্রেজেন্সে বন্ডটা ব্রেক করবে। এই বন্ড ব্রেক করলে কি হবে? এখানে এরকম এরকম মনোস্যাকারাইড রিলিজড হতে থাকবে। তাহলে আমি যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করি তাহলে এরকম কি পড়বে? তার ফান্ডামেন্টাল ইউনিটগুলো, বিল্ডিং ব্লকসগুলো পড়ে থাকবে। অর্থাৎ যদি সব মনোস্যাকারাইড জুড়ে জুড়েই পলিস্যাকারাইড হয়, তাহলে পলিস্যাকারাইডের মধ্যে যদি সব বন্ড আমি ভেঙে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমি কী পাবো? মনোস্যাকারাইড পাবো। ঠিক কার্বোহাইড্রেটের, তাহলে আমি যদি আলটিমেটলি ভাঙতে ভাঙতে হাইড্রোলাইসিস করতে 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 আসি, যখন কমপ্লিট হাইড্রোলাইসিস হয়ে যাবে আমি শুধু মনোস্যাকারাইড পাবো। সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ কার্বোহাইড্রেট। এখন তাদের একটা জেনারেলাইজ ফর্মুলা করা হয়েছে। জেনারেলাইজ ফর্মুলাটা কি? CnH2O হোল এন, CnH2O
whole n, where n equals to number of carbon atom. দেখো গ্লুকোজের ক্ষেত্রে C equals to 6, তাহলে Cn equals to 6, H2O whole n মানে whole 6, তাহলে এইটাকে আমরা লিখতে পারি C6 H12O6, C6 6 দুগুণে 12, H12 6 ones are 6, O6. তাহলে this formula satisfies most of the cases, কিন্তু এবার দাঁড়াচ্ছে এক্সেপশনস। এই যে ফর্মুলা বা এই যে রেশিওটা আমরা জেনারেলাইজ করলাম যে এই হাইড্রোজেন ইস টু অক্সিজেন অ্যাটমের রেশিও 2:1 হবে, ইজ ইট ইউনিভার্সাল? কখনোই না। এই কনসেপ্ট কখনোই ইউনিভার্সাল না। তাহলে কীরকম? তুমি দেখো র্যামনোজকে কনসিডার করো। র্যামনোজ দেখো, র্যামনোজের ফর্মুলা কি? C6H12O5, এটা র্যামনোজের ফর্মুলা। তাহলে আমি যদি এখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেন নিই, দ্যাট ইজ 12:5, এটা কখনোই 2:1 হতে পারে না। ঠিক আছে? সো এই যে জেনারেলাইজড ফর্মুলা অর এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট 2:1 কনসেপ্ট, ইটস নট অ্যাবসলিউটলি অ্যাপ্লিকেবল। সেই জন্য দেখো আমরা এখানে জেনারেলি টার্মটা ইউজ করেছি। এরপরে এছাড়াও একটা ভয়ঙ্কর প্রবলেমস মানে আর দেয়ার। কিরকম প্রবলেম? লেটস একটা অ্যাসিড নিই, যেমন অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এটা একটা অ্যাসিডিক অ্যাসিড ফর্মুলা। এখানে তুমি হাইড্রোজেন ইস টু অক্সিজেন রেশিও দেখো, 3 একে 4, অক্সিজেন 2, সো দ্যাট ইজ 2:1। দেখো এই কম্পাউন্ডটা কি কোনোভাবে কার্বোহাইড্রেট? কোনোভাবেই কার্বোহাইড্রেট, এটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ওয়ান টাইপ অফ কার্বক্সিলিক অ্যাসিড। টিল এর হাইড্রোজেন ইস টু অক্সিজেন 2:1। সো কোনো কম্পাউন্ডে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর অনুপাত 2:1 হলেই সেটা যে কার্বোহাইড্রেট হবে তার কিন্তু কোনো মানে নেই। জেনারেলি হাইড্রোজেন ইস টু অক্সিজেনের অনুপাত 2:1 হয় কার্বোহাইড্রেটে, বাট এর মানে কখনোই দাঁড়াবে না এগুলো অ্যাবসলিউট, মানে সবার ক্ষেত্রে দেখা যাবে। দেয়ার আর এক্সেপশনস, কার্বোহাইড্রেটের নিজের মধ্যে এক্সেপশনস আছে, আবার এমন কিছু কম্পাউন্ড আছে যার মধ্যে হাইড্রোজেন ইস টু অক্সিজেন রেশিও 2:1, বাট দে আর নট কার্বোহাইড্রেট, লাইক অ্যাসিডিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো কখনোই কার্বোহাইড্রেট নয়, দে আর অ্যাসিডস। এবার এই যে আমি বললাম যে কার্বোহাইড্রেটের দুরকম, কার্বোহাইড্রেটে কী হয় না, মনোস্যাকারাইড জুড়ে 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 পলিস্যাকারাইড হয়। আমরা খুব বেসিক কিছু বন্ডিং সম্বন্ধে জানবো, কিভাবে হয় না হয়, ডিটেলস বন্ডিং তোমাদের কোনো প্রয়োজন নেই, শুধু এটুকুন জানবো যে ধরো এটা মনোস্যাকারাইড, গোলগুলো মনোস্যাকারাইড, এরকম বন্ড দিয়ে জুড়ে 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 বহু বন্ড বানিয়ে এরকম পলিস্যাকারাইড করেছে। আবার অনেক পলিস্যাকারাইডের মধ্যে এরকম ব্রাঞ্চিং দেখা যায়। তাহলে দেখো আমরা দু ধরনের বন্ড পাচ্ছি। একটা হচ্ছে যে বন্ডটা লিনিয়ারলি যাচ্ছে, অর্থাৎ রৈখিকভাবে যাচ্ছে, স্ট্রেট। এই যে কোনো লিনিয়ার বন্ডগুলোই, দুটো মনোস্যাকারাইডের মধ্যে যে কোনো লিনিয়ার বন্ডগুলোই 1,4 গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী বা গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। তাহলে এই বন্ডটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, 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 এইটাও তাই, এইটাও তাই, মাঝখানে ডট ডট দিয়েছে, মানে অনেকগুলো আরো আছে। রয়ে গেল এবার এই পোর্শনটা দেখো, কার্বোহাইড্রেট যে জায়গাটা ব্রাঞ্চিং হবে, শুধু ব্রাঞ্চ পয়েন্টটাকে আমরা তৈরি হয় 1,6 গ্লাইকোসাইডিক বন্ড।
তাহলে এই বন্ডটা আমরা কোথায় পাই না, ব্রাঞ্চিং পয়েন্টে পাই। এই বন্ডটা আমরা জেনারেলি কোথায় পাই, ব্রাঞ্চিং পয়েন্টে পাই। বোঝা গেল? তাহলে এইটা তো আর ব্রাঞ্চিং পয়েন্ট না, ব্রাঞ্চিং পয়েন্ট তো একটা হয়। ব্রাঞ্চিং পয়েন্ট মানে একটা চেন লিনিয়ারলি যাচ্ছে, হঠাৎ একটা ব্রাঞ্চ স্টার্ট হচ্ছে, তাহলে ব্রাঞ্চিং পয়েন্ট তো একটা হবে, দুজনের মধ্যে এটা ব্রাঞ্চিং পয়েন্ট। আবার ধরো এটা যদি এরকম স্টার্ট হতো, তাহলে এইটা ব্রাঞ্চিং পয়েন্ট। এই ব্রাঞ্চিং পয়েন্টগুলোতে কিন্তু 1,6 গ্লাইকোসাইডিক বন্ড হবে। আশা করছি বুঝতে পারলাম। তাহলে আমরা কি শিখলাম, কার্বোহাইড্রেটে আমরা দু রকম বন্ড পাবো। একটা বন্ড হচ্ছে যে বন্ডটা লিনিয়ার চেনের লিনিয়ারলি মনোস্যাকারাইডগুলো জয়েন্ট হয়েছে, সেগুলো হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এবং ঠিক যেখানে ব্রাঞ্চিং হবে শুধু সেই ব্রাঞ্চ পয়েন্টটায় যে বন্ড হবে তাকে আমরা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড বা লিঙ্কেজ বলবো। ঠিক আছে, আসি এবার কার্বোহাইড্রেটকে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি। বারবার বলছি, এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস আমরা পড়ি, বিভিন্ন বেসিসে পড়ি, সম্পূর্ণ নিজেদের পড়ার সুবিধার্থে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করি। সুতরাং আমি তোমাদের যেভাবে ক্লাসিফিকেশন বলছি অন্যরা অন্যভাবে বলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক কনসেপ্ট রিমেন্স সেম। ঠিক আছে, ক্লাসিফিকেশন করা হয় পড়ার সুবিধার জন্য। না, কার্বোহাইড্রেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে বলি সিম্পল কার্বোহাইড্রেট আর একটাকে বলি কম্পাউন্ড কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটের একটি টেকনিক্যাল নাম আছে which is known as monosaccharides, এইগুলো মনে রাখতে হবে। তাহলে সিম্পল কার্বোহাইড্রেট কাকে বলবো, দ্য সিম্পলিয়েস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। সিম্পলিয়েস্ট মানে সরলতম। এই তম বা সিম্পলিয়েস্ট যখন টার্মটা আমরা ইউজ করছি, তার মানে ওই মলিকিউলসটার আর ডাইজেশন সম্ভব নয়, এরপর যদি ভাঙতে হয় ওর স্ট্রাকচারটাই ব্রেক করবে। ঠিক আছে, তাহলে যেমন মনোস্যাকারাইড জুড়ে জুড়ে পলিস্যাকারাইড হয়েছে, ডাইজেশন হচ্ছে, বন্ড ভাঙছে, ভাঙলে কি হবে, এরকম মনোস্যাকারাইড পাবো। এরকম মনোস্যাকারাইড পাবো। এখন এই মনোস্যাকারাইডকে কিন্তু আর ভাঙা যাবে না, মানে পরিপাক লেভেলে আর কিছু করার নেই। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম। এই সিম্পলেস্ট ফর্মটাকে ক্ষুদ্রান্তের কোষ শোষণ করবে, অ্যাবজর্ব করবে। এবার কি হবে, সেখান থেকে ব্লাডের মাধ্যমে বিভিন্ন সেলে যাবে, সেলের মধ্যে গিয়ে এটা যদি ভাঙে, দ্যাট ইজ রেসপিরেশনের পার্ট। কিন্তু পরিপাক এখানেই শেষ, অর্থাৎ বড় কার্বোহাইড্রেটের যে পার্ট সেটার মধ্যে যে বন্ড আছে ভাঙতে ভাঙতে সিম্পলেস্ট ফর্মে নিয়ে এসছি, সরলতম অবস্থায় নিয়ে এসছি। সুতরাং কার্বোহাইড্রেটের তাহলে সরলতম ফর্মের নাম মনোস্যাকারাইড। এটাকে ফার্দার ডাইজেশন করা যাবে না, অর্থাৎ পরিপাক করা যাবে না, বা ফার্দার হাইড্রোলাইসিস করা যাবে না, ওয়াটারের প্রেজেন্সে আর বন্ড ব্রেকেজ করা যাবে না। ক্লিয়ার? কম্পাউন্ড কার্বোহাইড্রেটকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড আর একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের আর একটা নাম আছে, পলিস্যাকারাইডকে আমরা গ্লাইকানসও বলি, গ্লাইকান। এখন অলিগোস্যাকারাইড কি, 2 to 10 মনোস্যাকারাইড একে অপরের সঙ্গে যুক্ত হয়। 2 to 10 monosaccharides are joined together to form oligosaccharide. এবার দেখো দুটো মনোস্যাকারাইড যখন জয়েন হয় তাকে আমরা বলি, তাদের একটা নাম আছে ডাইস্যাকারাইড, নাম শুনেছ। 3টে জয়েন্ট হলে ট্রাইস্যাকারাইড, 4টে হলে টেট্রাস্যাকারাইড। এইভাবে 2 থেকে 10 পর্যন্ত যখন মনোস্যাকারাইড জয়েন করছে তাদেরকে একটা ক্লাবের আন্ডারে আনা হয়েছে, সো দে আর কল্ড অলিগোস্যাকারাইড। দুটো মনোস্যাকারাইড যুক্ত হলেও হয়ে যে ডাইস্যাকারাইড তৈরি করছে, ইটস অলসো পার্ট অফ অলিগোস্যাকারাইড। 3টে মনোস্যাকারাইড জয়েন্ট হয়ে
যে ট্রাইস্যাকারাইড তৈরি করেছে, দ্যাট ইজ অলসো আন্ডার অলিগোস্যাকারাইড। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমি যদি একটা অলিগোস্যাকারাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস করি বা সম্পূর্ণ পরিপাক করি, কি পাবো? 2 থেকে 10টা আমি মনোস্যাকারাইড পাবো। যদি এই অলিগোস্যাকারাইডটি ডাইস্যাকারাইড হয়, তাহলে আমি এর সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বা কমপ্লিট হাইড্রোলাইসিস যদি করি বা কমপ্লিট ডাইজেশন করি, তাহলে আমি কি পাবো? 2টো মনোস্যাকারাইড পাবো। ট্রাইস্যাকারাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস করলে কি পাবো? 3টে মনোস্যাকারাইড পাবো। ঠিক আছে? নাও পলিস্যাকারাইড বা গ্লাইকানস। পলিস্যাকারাইড আমরা কাদের বলবো? যে 10-এর বেশি মনোস্যাকারাইড যদি যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করছে, যে কার্বোহাইড্রেট তৈরি করছে, তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। সো একটা মনোস্যাকারাইড যখন আছে, দ্যাট ইজ সিম্পলেস্ট ফর্ম, মনোস্যাকারাইড। 2 থেকে 10টা মনোস্যাকারাইড জয়েন্ট হচ্ছে, দ্যাট ইজ অলিগোস্যাকারাইড। মোর দ্যান 10 মনোস্যাকারাইড জয়েন্ট হচ্ছে, দ্য স্ট্রাকচার উইল বি কল্ড পলিস্যাকারাইড অর গ্লাইকানস। এই কথাটা মাথায় রাখতে হবে। পলিস্যাকারাইড ইজ অলসো নোন অ্যাজ গ্লাইকানস। ঠিক আছে? সো এবার আমরা কতগুলো কনসেপচুয়াল জায়গায় আসবো। ক্লাসিফিকেশন অফ মনোস্যাকারাইড অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ। তোমরা ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সম্বন্ধে নিশ্চয়ই কেমিস্ট্রিতে পড়েছো বা পরবর্তীকালে পড়বে। কার্বোহাইড্রেট এটা গ্লুকোজের স্ট্রাকচার। গ্লুকোজের ক্ষেত্রে মেন ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, দ্যাট ইজ ড্যাশ সিএইচও গ্রুপ। এবং দেখো অনেকগুলো ওএইচ আছে এবং নিচে CH2OH আছে। এখন আমরা জানি গ্লুকোজ 6 কার্বন কন্টেনিং, 1 2 3 4 5 6। তাহলে ফার্স্ট কার্বন কার? অ্যালডিহাইড গ্রুপের। লাস্ট কার্বন স্ট্রাকচারটা কিসে আছে? CH2OH। যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এই স্ট্রাকচারটি হচ্ছে গ্লুকোজ। এখন ফ্রুক্টোজ যদি হয়, এই যে থার্ড কার্বন আছে, এই থার্ড কার্বনের এই যে সেকেন্ড কার্বন আছে, এই সেকেন্ড কার্বনটি লক্ষ্য করো যে সেকেন্ড কার্বনটি ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হচ্ছে না কিটো গ্রুপ আছে। ঠিক আছে? আর ফ্রুক্টোজের ক্ষেত্রে 6 এবং ফার্স্ট কার্বন দুটোই কিন্তু CH2OH। এটাও CH2OH, এটাও CH2OH। আর এর ক্ষেত্রে প্রথম যে কার্বন, দ্যাট কার্বন ইটসেলফ অ্যালডিহাইড গ্রুপের। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আলাদা করতে পারি। ক্লিয়ার? এবার এখানে আমরা ডি টার্মটাকে ইউজ করেছি, ডেক্সট্রোজ টার্মটাকে ইউজ করেছি। কেন করেছি আমরা পরে আসছি। সো এই ফাংশনাল গ্রুপের বেসিসে আমরা কি করতে পারি না কার্বোহাইড্রেটকে দুভাগে ভাগ করতে পারি। যে সকল কার্বোহাইড্রেটে অ্যাজ ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ আছে, তাদেরকে আমরা বলি অ্যালডোজ। আর যে সকল কার্বোহাইড্রেটের মেন ফাংশনাল গ্রুপে কিটো গ্রুপ আছে, তাদেরকে আমরা বলি কিটোজ। ঠিক আছে? তাহলে অ্যালডোজের এক্সাম্পল কি? গ্লুকোজ, গ্যালাক্টোজ। কিটোজের গ্রুপ এক্সাম্পল কি? ফ্রুক্টোজ। এখন এই স্ট্রাকচার যখন আমরা পড়ছি, এখানে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। অল monosaccharides are reducing as they have free anomeric carbon atom. দেখো যে কোনো মনোস্যাকারাইড হচ্ছে কি না, যে কোনো মনোস্যাকারাইড হচ্ছে তোমার বিজারীয় শর্করা, বিজারণধর্মী শর্করা। কেন? তার যদি কার্বন
স্কেলিটন দেখো, চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, ঠিক আছে? এই ধরনের স্ট্রাকচার যখন থাকবে তখন আমরা বলবো তার এই যে চারটে, যে একে বলে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের আমরা জানি কার্বনের যোজ্যতা কত, ভ্যালেন্সি কত, 4। এই চারটে ভ্যালেন্সির কে স্যাটিসফাই যদি চারটে ডিফারেন্ট গ্রুপ করে, লেটসে সিএইচও, এখানে ধরো সিএইচওএইচ, এখানে ধরো এইচ, এখানে ধরো ওইচ, তাহলে দেখছো এই কার্বনের চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। সো দিস কার্বন ইজ কল কাইরাল কার্বন। এখন এই কার্বনে যদি কোনো বন্ডিং তৈরি না হয়, সো দ্যাট ইজ কল ফ্রি কার্বন। যে কোনো মনোস্যাকারাইডে এইরকম ফ্রি কার্বন থাকে, তার জন্য দে আর রিডিউসিং বা বিজারণধর্মী। They can form free aldehyde or free keto group when they remain in solution. Because of this free carbonyl group, the monosaccharide reduce the failing and Benedict solution, and two cuprous oxide, yellow or big red precipitate is formed. The cuprous ion of failing and Benedict solution is reduced to cuprous ion, এটা প্লাস হবে, এটা 2+ হবে, in presence of reducing monosaccharide. সো আমরা এখানে কি জানলাম না, যখনই ফ্রি অ্যালডিহাইড গ্রুপ বা ফ্রি কিটো গ্রুপ আছে, হোয়াট দে ডু, আমরা যখনই তুমি কিউপ্রাস অক্সাইড নাও, কিউপ্রাস অক্সাইড মানে কি, অক্সিজেন হচ্ছে -2 অক্সিডেশন নাম্বার, কপার হচ্ছে +2, এই কম্পাউন্ডে এখন বেনেডিক্ট সলিউশন বা ফেলিং সলিউশন বলে দুটো সলিউশন আছে। আমরা যখনই এরকম গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে অ্যাড করব, করে একটু হিট করব, দেখা যাবে এই যে কিউপ্রাস অক্সাইডের বা কিউপ্রিক অক্সাইডের যে স্ট্রাকচারে কপারটা আছে, এই কপারটা কি হবে না সিইউতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন বুঝতেই পারছো কি হচ্ছে, এটা অক্সিডেশন নাম্বার কমছে, সো ইট রিডিউসেস, বিজারণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা বলছি যে অল মনোস্যাকারাইডস আর রিডিউসিং সুগার, বিজারণধর্মী শর্করা। তাহলে আমরা যদি একটু তোমাদের সিম্পলিফাই করে দেখাই, কোনো মনোস্যাকারাইড এতে তুমি যদি ফেলিং সলিউশন বা বেনেডিক্ট সলিউশন দাও, তাহলে তুমি কি দেখতে পাবে, দিয়ে হিট করবে, হিট করলে তুমি দেখতে পাবে প্রথমে ইয়েলোইশ গ্রিন কালারেশন, পরবর্তীকালে ব্রিক রেড কালার, ঠিক আছে? কেন না কিউপ্রিক অক্সাইড কিউপ্রাস অক্সাইডে কনভার্ট হয়। এ ফার্দার যদি তুমি হিট করো পুরো কালো দেখবে, কারণ কপার সেডিমেন্টেড হয়ে যাবে। সো দিস ইজ দ্য কনফর্মেটরি টেস্ট অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড যে প্রেজেন্স, এটা হচ্ছে তার কনফর্মেটরি টেস্ট। আমাদের ইউরিনে যে যদি গ্লুকোজ আছে কি নেই, অর্থাৎ যারা ডায়াবেটিক পেশেন্ট হয় তাদের ইউরিনে কী হয় না গ্লুকোজ পাওয়া যায়, সেই কন্ডিশনটাকে বলে গ্লাইকোসুরিয়া। তো তখন কী করা হয় না, ইউরিন স্যাম্পলটা দেওয়া হলো, বেনেডিক্ট সলিউশন বা ফেলিং সলিউশন দেওয়া হলো, দিয়ে হিট করা হলো, তো কিউপ্রিক অক্সাইড কিউপ্রাস অক্সাইডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তা এর থেকে প্রমাণ হয়, এই কালারেশন চেঞ্জ থেকে প্রমাণ হয় যে ইউরিনের মধ্যে কি আছে না এই সুগার প্রেজেন্ট আছে। নেক্সট, অন দ্য বেসিস অফ নাম্বার অফ কার্বন অ্যাটমস, আমরা প্রথমে পড়েছিলাম ফাংশনাল গ্রুপের বা কার্যকরী মূলকের ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। এবার পড়ছি অন দ্য বেসিস অফ নাম্বার অফ কার্বন অ্যাটম। যদি 3টে কার্বন অ্যাটম থাকে তাকে আমরা বলি ট্রায়োজ। এক্সাম্পল গ্লিসারলডিহাইড, একটা অ্যালডোজ টাইপের কার্বোহাইড্রেট, তার মানে গ্লিসারলডিহাইডে অ্যালডিহাইড গ্রুপ আছে।
আবার দেখো আরেকটা ট্রায়োজের এক্সাম্পল হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এটা কিন্তু কিটোজ, এতে কিন্তু কিটো গ্রুপ আছে। দুজনেই ট্রায়োজ। কেন? তাদের কার্বন সংখ্যা সমান। আর কিন্তু দেখো কার্বন সংখ্যা সমান হলেও ফাংশনাল গ্রুপের বেসিসে তারা কিন্তু আবার আলাদা। ঠিক সেরকম 4টে কার্বন যুক্ত কার্বোহাইড্রেটকে বলো টেট্রোজ। এক্সাম্পল ডি এরিথ্রোজ। ডি এরিথ্রোজ অ্যালডিহাইড কন্টেনিং, সেই জন্য তারা অ্যালডোজ প্রকৃতির। 5টা কার্বন কন্টেনিং কার্বোহাইড্রেটকে আমরা বলো পেন্টোজ। খুব ইম্পর্টেন্ট পেন্টোজ সুগার, যেমন ডিঅক্সিরাইবোজ ডিএনএতে পাওয়া যায়। অক্সিরাইবোজ, যাকে আমরা সিম্পল রাইবোজ বলি, এই অক্সিরাইবোজ কথাটাকে আমরা অক্সিরাইবোজ না বলে শুধু রাইবোজও বলি, এটা আরএনএতে পাওয়া যায়। আর ডিঅক্সিরাইবোজ পাওয়া যায় ডিএনএতে, আমরা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এছাড়া আরও অনেক জিনিসে পাওয়া যায়। দেখো ডিঅক্সিরাইবোজও অ্যালডোজ প্রকৃতির, আবার রাইবোজও অ্যালডোজ প্রকৃতির। এছাড়া কি কি আছে? অ্যারাবিডোজ, ডিজাইলোজ, জাইলিউলোজ, রাইবিউলোজ। আমরা যখন এইগুলো ফটোসিনথেসিস পড়ব তখন এই টার্মগুলো ঘুরে ফিরে আসবে। এরা সবাই কিন্তু 5টা কার্বন কন্টেনিং। অল আর 5 কার্বন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড। ছটা কার্বন কন্টেনিং কম্পাউন্ড খুব গুরুত্বপূর্ণ: গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে বুঝতেই পারছো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ মানেই শুধু কার্বোহাইড্রেট তা না। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ একটা স্পেশাল টাইপ অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানেই কিন্তু কখনো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ নয়। মনোস্যাকারাইডের একটা ধরন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তোমাদের ছোটবেলাতে ভাবো, তোমাদের যখন জিজ্ঞেস করা হতো কার্বোহাইড্রেটের কমপ্লিট ডাইজেশনে কি উৎপন্ন হয়, তোমাদের বইতে লেখা থাকতো বা তোমরা পড়তে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তা কখনোই লেখা যাবে না, লিখতে হবে মনোস্যাকারাইড। কারণ কোন ধরনের খাদ্য উপাদান তার উপর নির্ভর করবে যে যখন তার আমরা কমপ্লিট আমরা হাইড্রোলিসিস করবো কি পাবো। লেটস সে ডিএনএর ক্ষেত্রে আমরা যখন যদি কমপ্লিট হাইড্রোলিসিস করা হয়, যে সুগারটা পাবো সেটা কি? সেটা পেন্টোজ সুগার পাবো, ডিঅক্সিরাইবোজ পাবো। সেক্ষেত্রে কি আমি গ্লুকোজ পাবো? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কার্বোহাইড্রেটের সম্পূর্ণ আন্তঃবিশ্লেষণে তুমি কি পাবে, আমার আনসার শুড বি মনোস্যাকারাইড, নট গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। কেন? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইজ ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড which are known as হেক্সোজ। হেক্সোজ প্রকৃতির মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আবার 7 কার্বন কন্টেনিং মনোস্যাকারাইডকে আমরা বলি হেপ্টোজ। এক্সাম্পল সেডোহেপ্টুলোজ, এটাই লার্জেস্ট মনোস্যাকারাইড। সেডোহেপ্টুলোজ আমরা যখন ডার্ক ফেজ পড়বো, অর্থাৎ অন্ধকার দশা পড়বো ফটোসিনথেসিসের, তখন সেডোহেপ্টুলোজ টার্মটা আমরা পাবো। এছাড়াও আমরা পিপিপি পেন্টোজ ফসফেট পাথওয়ে বলে একটা পাথওয়ে আছে, সেখানেও সেডোহেপ্টুলোজ টার্মটা আমরা পাবো। So these are the classification of monosaccharides based on the number of carbon. Now, classification of oligosaccharide. দেখো অলিগোস্যাকারাইডকে আমি বললাম ডাইস্যাকারাইড বলতে পারি, ট্রাইস্যাকারাইড বলতে পারি, টেট্রাস্যাকারাইড বলতে পারি, তারপর চলবে 10 up to 10। সো আমরা মেনলি ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড এবং টেট্রাস্যাকারাইডের মধ্যেই আমরা কনফাইন থাকবো। ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুটো মনোস্যাকারাইড জয়েন হয়েছে, শুধু বন্ডিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে দেখো কম্পাউন্ড চেঞ্জ হয়ে যায়, তার কেমিক্যাল নেচার চেঞ্জ হয়ে যায়। সেটা বোঝানোর জন্যই কিন্তু এই স্লাইড। বায়োকেমিস্ট্রি পুরোপুরি বন্ডিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। যারা এই জিনিসটা বুঝে যাবে তারা সব জিনিস বুঝবে। দেখো জিএলসি মানে গ্লুকোজ বুঝিয়েছি, এফআরসি মানে ফ্রুক্টোজ বুঝিয়েছি, জিএল মানে গ্যালাক্টোজ বুঝিয়েছি। এবার একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজের বিটা 2-1। এবার দেখো আলফা কেন, বিটা কেন, এইগুলো হায়ার ক্লাসে পড়বে। আমরা এখানে যদিও কার্বোহাইড্রেট মেটাবলিজম আমি আইসোমেরিজম পড়াতে পারতাম, কিন্তু এটা তোমাদের বোর্ড লেভেলে খুব হেভি হয়ে যাবে, সেই জন্য পড়াইনি। শুধু এটা বোঝানোর জন্য আমি স্লাইডটা তোমাদের ব্যবহার করছি যে বন্ডিং প্যাটার্ন চেঞ্জ হলে কম্পাউন্ডের নেচার চেঞ্জ হয়ে যায়। দেখো একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়েছে? সুক্রোজ। একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ মিলে কি তৈরি হয়েছে? ল্যাকটোজ। একটা গ্যালাক্টোজ মিলে কি তৈরি হয়েছে?
মল্টোজ, এত দূর কোনো প্রবলেম নেই। এবার উল্টো করে দেখো, আবার দেখো একটা গ্লুকোজ তৈরি হচ্ছে ট্রি হ্যালোজ। এই ট্রি হ্যালোজ আর এই সুক্রোজের মধ্যে কি কোনো সরি এই ট্রি হ্যালোজ আর এই মল্টোজের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দুজনেই তো দুটো গ্লুকোজ নিয়ে তৈরি, দুটো মনোস্যাকারাইড এখানে কোন মনোস্যাকারাইড? গ্লুকোজ, দুটো মনোস্যাকারাইড নিয়ে তৈরি, এও গ্লুকোজ এও গ্লুকোজ। ডিফারেন্স দেখো বন্ডিং প্যাটার্নে, এর মধ্যে মল্টোজের মধ্যে α1,4 গ্লাইকোসাইডিক বন্ড আছে, আর ট্রি হ্যালোজের মধ্যে α11 গ্লাইকোসাইডিক বন্ড আছে। ঠিক আছে, তোমরা এক্ষুনি প্রশ্ন করতে পারো, আমরা পড়ানোর শুরুতেই বলেছিলাম যে কার্বোহাইড্রেটে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড আর ব্রাঞ্চিং পয়েন্টে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড থাকে। এইটা বেসিক কনসেপ্ট, মোস্ট অফ দ্য কার্বোহাইড্রেটে তাই থাকে। বন্ডিং অনেক প্যাটার্ন চেঞ্জ হয়, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা বলেছি। এখানে তোমাদের আরও কনসেপচুয়াল মানে ক্লিয়ারিটির জন্য আমরা অন্যরকমভাবে জিনিসগুলোকে বলছি। তাহলে দেখো দুটো কম্পাউন্ডের মনোস্যাকারাইডগুলো সেম, জাস্ট বন্ডিং প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলে দেখো কম্পাউন্ড চেঞ্জ। এগেন সেলোবায়োজ, এও গ্লুকোজ নিয়ে তৈরি কিন্তু β14। আবার দেখো জেন্টিবায়োজ, এও গ্লুকোজ নিয়ে তৈরি কিন্তু β16। আবার দেখো আইসোমল্টোজ, এও গ্লুকোজ দিয়ে তৈরি কিন্তু α16। তাহলে তোমাকে মল্টোজ আর আইসোমল্টোজের মধ্যে যদি আমি ডিফারেন্স বলি, নাম শুনেছ? তাহলে মল্টোজ আর আইসোমল্টোজের মধ্যে ডিফারেন্স কি না, মল্টোজেও দুটো গ্লুকোজ অণু আছে, দুটো গ্লুকোজ মলিকিউলস আছে, আইসোমল্টোজেও দুটো গ্লুকোজ মলিকিউলস আছে। কিন্তু এই দুটো মল্টোজে এই দুটো গ্লুকোজ মলিকিউলস α14 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে জয়েন্ট আছে, আর আইসোমল্টোজে এই দুটো গ্লুকোজ মলিকিউল α16 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে জয়েন্ট আছে। জাস্ট বিকজ অফ দ্য চেঞ্জ ইন দ্য বন্ডিং প্যাটার্ন পুরো কেমিক্যাল নেচার অফ দ্য কম্পাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই তোমাদের বোঝাতে চাইছে, আশা করছি বুঝতে পারছো। এবার দেখো মল্টোট্রায়োজ, তিনটে গ্যালাক্টোজ আছে। র্যাফিনোজ, এতেও তিনটে গ্যালাক্টোজ আছে, কিন্তু মল্টোট্রায়োজ দেখো এই গ্যালাক্টোজগুলো সবই α14 গ্লাইকোসাইডিক বন্ডে জয়েন্ট আছে। আর র্যাফিনোজের ক্ষেত্রে প্রথম দুটো গ্যালাক্টোজ α16 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করেছে, পরে গ্যালাক্টোজটা α-β12 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করেছে। টেট্রাস্যাকারাইড দেখো চারটে মনোস্যাকারাইড জয়েন হয়েছে, একটা দুটো গ্যালাক্টোজ, একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, চারটে মনোস্যাকারাইড জয়েন্ট হয়ে টেট্রাস্যাকারাইড তৈরি করেছে। তাহলে আশা করছি বোঝাতে পারছি যে বন্ডের সঙ্গে কিভাবে আমাদের কম্পাউন্ডের কেমিক্যাল নেচার চেঞ্জ হয়ে যায়, দো দে কন্টেন দ্য সেম টাইপ অফ মনোস্যাকারাইড। নেক্সট, all disaccharides are water soluble and sweet in nature. That's why they are called sugar. সুগার টার্মটা আমরা যেখানে আসবো, সুগার হচ্ছে যেমন যা খেতে মিষ্টি, সুইট, দ্যাটস সুগার। সো মনোস্যাকারাইডের মধ্যে সুগার আছে, হ্যাঁ আছে, গ্লুকোজ সুগার। কেন? টেস্ট সুইট। Now, the disaccharide is like a maltose, commonly called malt sugar. It's an intermediate compound of starch digestion. স্টার্চের যদি পরিপাক করি, শ্বেতসারের যদি পরিপাক করা হয়, শ্বেতসারের পরিপাক আমরা যখন করব, তখন এই মল্টোজ অন্তর্বর্তী যৌগ হিসেবে পাবো। অন্তর্বর্তী যৌগ হিসাবে কাকে পাবো? মল্টোজকে। অন্তর্বর্তী যৌগ হিসেবে আমরা কাকে পাবো? মল্টোজকে পাবো। সো এইটা হচ্ছে মল্টোজ। দেখো 1,4, 4 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড করে আছে। ল্যাকটোজ,
দুগ্ধ শর্করা, দুধে পাওয়া যায়। লিস্ট সুইট সুগার, সব থেকে কম মিষ্টি। ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ল্যাকটোজ ফাউন্ড ইন হিউম্যান মিল্ক, মানুষের মিল্কে সবচেয়ে বেশি ল্যাকটোজ পাওয়া যায়, 7% ল্যাকটোজ পাওয়া যায়। সুক্রোজ ইন প্লান্ট সুগার ইজ ট্রান্সপোর্ট অ্যাজ সুক্রোজ। মাথায় রাখবে ফটোসিনথেসিসের প্রথমে সুক্রোজ তৈরি হয়, কারণ কি সুক্রোজ পরিবাহিত হতে পারে, ঠিক আছে। গ্লুকোজ কিন্তু সেলের মধ্যে অসমোটিক প্রেশার বাড়িয়ে দেবে, সুক্রোজ পরিবাহিত হতে পারে, সেই জন্য প্লান্ট কিন্তু ফটোসিনথেসিসে কি করে, প্রথমে সুক্রোজ তৈরি করে, সেলের মধ্যে গিয়ে কিন্তু সুক্রোজের কনভার্সন হয়। সো সুক্রোজ ইজ অলসো নোন অ্যাজ ইনভার্ট সুগার, কেন সুগার, টেবল সুগার, কমার্শিয়াল সুগার, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ ট্রি হ্যালোজ। ট্রি হ্যালোজ আমরা পড়িয়েছি। ট্রি হ্যালোজ পাওয়া যায় ইনসেক্টের হিমোলিম্ফে, পতঙ্গের হিমোলিম্ফে আমরা ট্রি হ্যালোজ নামক ডাইস্যাকারাইড পাই। নাও ভেরি ইম্পর্টেন্ট, রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার। আমি আগেই বলেছি যে মনোস্যাকারাইডস আর রিডিউসিং সুগার, বিজারণধর্মী শর্করা। এখন নাও ডাইস্যাকারাইডের মধ্যে ডাইস্যাকারাইড রিডিউসিং কি নন রিডিউসিং। এখন বুঝতে পারছো ডাইস্যাকারাইডের ক্ষেত্রে কিন্তু একটু বন্ডিংয়ের ব্যাপার আছে, বিভিন্ন রকমভাবে বন্ডিং হবে। এখন ফ্রি অ্যানোমেরিক কার্বন যদি না পাই তাহলে সে কিন্তু বিজারণধর্মী হবে না। নাও let's say the disaccharide maltose and lactose are reducing sugar. The disaccharide sucrose and trehalose are non-reducing sugar. তাহলে ডাইস্যাকারাইডের মধ্যে তুমি দেখতে পাচ্ছ সুক্রোজ এবং ট্রিহ্যালোজ কিন্তু অবিজারণধর্মী। সুক্রোজ ইজ নন রিডিউসিং, কেন? কারণ the two monosaccharide units are held together by a glycosidic bond between alpha C1 glucose and C2 glucose. Thus, there is no free anomeric carbon. Actually, this is the main point. যে ফ্রি অ্যানোমেরিক কার্বন না থাকলে কখনোই সে রিডিউসিং সুগার হবে না। দেখো তুমি যদি লক্ষ্য করে দেখবে এই যে মল্টোজের ক্ষেত্রে 1,4 গ্লাইকোসাইডিক বন্ডিং যে হয়েছে তাতে এর কিছু যায় আসেনি, ঠিক আছে। কিন্তু তুমি সুক্রোসে আসো, সুক্রোসে দেখো এই পার্টটাই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করেছে, অর্থাৎ সিএইচও পার্টটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করেছে। তুমি এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, দিস বন্ডিং মেক্স দেম ব্লকড অ্যানোমেরিক কার্বন। So just because they don't have the free anomeric carbon, they are non-reducing. এদের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা নেই, they have free anomeric carbon. তাহলে যাদেরই ফ্রি অ্যানোমেরিক কার্বন থাকবে তাদেরকে আমরা কি বলবো, রিডিউসিং সুগার বলবো। All monosaccharides are reducing because all monosaccharides have free anomeric carbon, while maltose and lactose being disaccharide are reducing sugar because they have free anomeric carbon. But আমরা যদি সুক্রোজ অ্যান্ড ট্রিহ্যালোজের কনসেপ্টে আসি, সুক্রোজ অ্যান্ড ট্রিহ্যালোজ আর নট reducing sugar, they are non-reducing sugar because they don't have free anomeric carbon. Why? Because this the anomeric carbon are involved in formation of bond. What type of bond? Glycosidic bond. তাহলে বোঝাতে পারলাম সুক্রোজ এবং ট্রিহ্যালোজের মুক্ত অ্যানোমেরিক কার্বন না থাকার কারণে তারা অবিজারণধর্মী। কেন তারা অবিজারণধর্মী? কারণ তাদের এই যে মুক্ত অ্যানোমেরিক কার্বন থাকার কথা, সেই মুক্ত অ্যানোমেরিক কার্বন গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনের সময় ইনভলভ হয়ে যাচ্ছে। সো ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের কনসেপ্ট পাচ্ছি। এক, সে কিছু ডাইস্যাকারাইড রিডিউসিং অর্থাৎ বিজারণধর্মী যাদের ফ্রি অ্যানোমেরিক কার্বন আছে, যেমন মল্টোজ এবং ল্যাকটোজ। আর কিছু ডাইস্যাকারাইড আছে যাদের মুক্ত অ্যানোমেরিক কার্বন নেই,
কারণ সেই অ্যানোমেরিক কার্বনগুলো গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনের রোল প্লে করেছে। তারা অবিজারণধর্মী, যেমন সুক্রোজ এবং ট্রিহ্যালোজ। আশা করছি বোঝাতে পারলাম। নাও পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড আমরা যখন পড়বো, পলিস্যাকারাইড আমি তোমাদের প্রথমেই বলেছি, পলিস্যাকারাইডের একটা টার্ম নাম আছে, তার নাম হচ্ছে গ্লাইকেন। এখন পলিস্যাকারাইড আমরা বলেছি 10-এর বেশি যদি মনোস্যাকারাইড পরপর জয়েন্ট হয় বাই গ্লাইকোসাইডিক বন্ড, দে আর কল্ড পলিস্যাকারাইড। এখন এই মনোস্যাকারাইডটা সেম টাইপ হতে পারে, লেটস সে গ্লুকোজ, এই যে সেম টাইপ ধরো পলিস্যাকারাইডটা মনোস্যাকারাইডটা সেম টাইপের। তো সেম টাইপের মনোস্যাকারাইড যদি জয়েন্ট হয়ে পলিস্যাকারাইড তৈরি করে, দে আর কল্ড হোমোপলিস্যাকারাইড অর হোমোগ্লাইকান। একই ধরনের মনোস্যাকারাইড থাকে এখানে, একই ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত, যেমন স্টার্চ বা শ্বেতসার। এখন একই ধরনের মনোস্যাকারাইড দিয়ে যখন গঠিত হবে, তাকে আমরা বলছি হোমোপলিস্যাকারাইড বা হোমোগ্লাইকান। এক্সাম্পলে স্টার্চ জানি। স্টার্চ হচ্ছে কি, উদ্ভিদের প্রধান স্টোরড ফুড, উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য। এখন এটা আলফা ডি গ্লুকোজের পলিমার এবং ডি এল কনসেপ্ট আমরা এই মুহূর্তে আসছে না, পরে আমরা সময় পেলে পড়বো। কনসিস্ট অফ 2 চেন, একটাকে বলে অ্যামাইলোজ। 250 থেকে 300 গ্লুকোজ ইউনিটস আর অ্যারেঞ্জ বাই আনব্রাঞ্চ লাইন। যেমন আগের বার বলেছিলাম যে এই ইউনিটটা 200 থেকে 250টা আছে, এরকম পর গেছে। আর এই যে বন্ডটা তৈরি করেছে, দ্যাট ইজ আলফা 1,4 বন্ডিং। দিস আর আলফা 1,4 বন্ডিং। এইভাবে পর 200 থেকে তোমার 300 বা 250 থেকে 300 বা রিপিট হয়েছে। দিস চেইন ইজ কল অ্যামাইলোজ। সো অ্যামাইলোজের প্রত্যেকটা মনোস্যাকারাইড ইজ ফর্মড অফ গ্লুকোজ। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন কি? A branch chain molecule, approximately 30 glucose unit, are linked by 1,4 glycosidic bond and one side glycosidic linkage. দেখো এইরকম লম্বা ধরো 30 ইউনিটস রিপিট করেছে এবং তাদের মাঝখানে একটা এরকম 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের ব্রাঞ্চ তৈরি হয়েছে। আবার এইগুলো 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়ে জুড়েছে। এই যে স্টার্চে এইরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়, যে স্ট্রাকচারে 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকে, তাকে বলা হয় অ্যামাইলোপেকটিন। তাহলে আমরা স্টার্চের 2 রকম স্ট্রাকচার পেলাম, শ্বেতসারের 2 রকম স্ট্রাকচার পেলাম, একটা অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিনেরও কিন্তু প্রত্যেকটা মনোস্যাকারাইড গ্লুকোজ, বাট অ্যামাইলোপেকটিনে কি একটা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড প্রেজেন্ট, যেখানে অ্যামাইলোজে কোনো 1,6 গ্লাইকোসাইডিক বন্ড নেই। এবার 1,6 গ্লাইকোসাইডিক বন্ড না থাকায় অ্যামাইলোজ কি? অ্যামাইলোজ একটা স্ট্রেট চেন, সরল রৈখিক একটা চেন। আর 1,6 গ্লাইকোসাইডিক বন্ড থাকার জন্য অ্যামাইলোপেকটিন কি? ইটস এন ব্রাঞ্চ স্ট্রাকচার, শৃঙ্খলিত গঠন। এই দুটো গঠন মিক্স হয়ে কিন্তু স্টার্চ তৈরি করেছে, কোনো একটা পার্টিকুলার গঠন নয়। এই দুটো গঠনই কিন্তু মিক্স হয়ে স্টার্চ তৈরি করেছে। অ্যান্ড গুরুত্বপূর্ণ জিনিস দেখো, অ্যামাইলোজ গিভস ব্লু কালার উইথ আয়োডিন। আমরা যখন আয়োডিন সলিউশন অ্যাড করি, আমরা স্টার্চের আইডেন্টিফিকেশন ফিচার্স কি? স্টার্চের আইডেন্টিফিকেশন যখন আমরা করি, কি করি? স্টার্চের সঙ্গে আমরা কি দিই? কখনো বলবে না আয়োডিন দিই। স্টার্চের সঙ্গে আমরা কখনো আয়োডিন দিই না, আমরা আয়োডিন সলিউশন বা পটাশিয়াম আয়োডাইড অ্যাড করি। এই আয়োডিন সলিউশন দিলে কি হয়? ব্লু ব্ল্যাক কালারেশন হয়। এই ব্লু ব্ল্যাক কালারেশন কেন হয়? ডিউ টু প্রেজেন্স অফ অ্যামাইলোজ।
অ্যামাইলোজের জন্য কিন্তু এই কালারটা হয়। ঠিক আছে, এবার আমি যদি অ্যামাইলোপেকটিনকে আলাদা করে দিই, এবার আয়োডিন সলিউশন দিলাম, আমি অ্যামাইলোপেকটিনকে আলাদা করে নিলাম, তার সঙ্গে আয়োডিন সলিউশন দিলাম, ইট উইল ফর্ম রেড কালারেশন। কিন্তু স্টার্চের দুটো স্ট্রাকচার থাকে, সেই জন্য কি হয় না, যখন আমি অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুটোই যেহেতু আছে, যখন আমি আয়োডিন দিচ্ছি, ইট উইল প্রডিউস ব্লু ব্ল্যাক কালারেশন, দুটো মিলে ব্লু ব্ল্যাক কালারেশন শো করে। বোঝা গেল? এখন স্টার্চ ফর্মস হেলিক্যাল স্ট্রাকচার, তোমাদের বারবার বলছি এই স্ট্রাকচারগুলো কিন্তু এক অপরকে জড়িয়ে হেলিক্সের মতন থাকে, হেলিক্যাল স্ট্রাকচার, ব্যাকালো স্ট্রাকচার। Starch can bind iodine molecule in their helical portion, and starch iodine is blue violet in color or blue black in color, blue violet or blue black in color, while cellulose has linear structure, so it cannot hold iodine, so it does not give iodine taste. তাহলে কি বললাম, যে আমরা যদি এই জিনিসটাকে একটু সিম্পলিফাইড করে বলি, যে স্টার্চ, শ্বেতসার আর সেলুলোজ, স্টার্চ ব্রাঞ্চড হেলিক্যাল স্ট্রাকচার, এর ফলে ইট ক্যান হোল্ডস আয়োডিন ফ্রম আয়োডিন সলিউশন, এর জন্য ব্লু ব্ল্যাক কালার শো করে। কিন্তু সেলুলোজ হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এর ফলে ইট ক্যান নট হোল্ড আয়োডিন ফ্রম আয়োডিন সলিউশন, সো নো ব্লু ব্ল্যাক কালারেশন। তো তোমাকে কিন্তু জিজ্ঞেস করা যেতে পারে যে স্টার্চ আয়োডিন টেস্টে পজিটিভ রেজাল্ট দেয়, whereas সেলুলোজ দেয় না, দো বোথ আর হোমোপলিমার অফ গ্লুকোজ, দুজনেই গ্লুকোজ দিয়ে তৈরি, কিন্তু তাহলে স্টার্চ আয়োডিন টেস্ট দিচ্ছে, পজিটিভ দিচ্ছে, গ্লুকোজ সেলুলোজ কেন দিচ্ছে না? দিস ইজ দ্য রিজন। তো দেখো এটা একটা স্ট্রাকচার। নেক্সট গ্লাইকোজেন। গ্লাইকোজেন একটা সঞ্চিত খাদ্য, কিন্তু প্রাণীদের, ইও আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। এবার একটা চার্ট করে দেওয়া আছে, সুন্দরভাবে একটা জিনিস দেখো, যে সেলুলোজ, স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে ডিফারেন্স কি। সেলুলোজ কোথায় পাওয়া যায়? প্লান্টে। স্টার্চ কোথায় পাওয়া যায়? প্লান্টে। গ্লাইকোজেন কোথায় পাওয়া যায়? অ্যানিমালে। ঠিক আছে, এই একটা কারো প্রবলেম নেই। সাব ইউনিট কি দিয়ে তৈরি? সেলুলোজ বিটা গ্লুকোজ দিয়ে তৈরি, স্টার্চের অ্যামাইলোজ আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, অ্যামাইলোপেকটিন আলফা গ্লুকোজ দিয়ে তৈরি, গ্লাইকোজেন আলফা গ্লুকোজ দিয়ে তৈরি। সো অল আর হোমোপলিমার। এরা প্রত্যেকেই কিন্তু কি, এরা প্রত্যেকেই কিন্তু হোমোপলিমার অফ গ্লুকোজ, তাই এরা প্রত্যেকেই হোমোগ্লাইকান বা হোমোপলিস্যাকারাইড। এরা প্রত্যেকেই হোমোগ্লাইকান বা হোমোপলিস্যাকারাইড। দেখো সেলুলোজে বন্ড কি 1,4, স্টার্চের অ্যামাইলোজে 1,4, অ্যামাইলোপেকটিনে 1,4 আর 1,6, গ্লাইকোজেনে 1,4 আর 1,6। 1,6 আছে মানেই আমি বুঝতে পারলাম গ্লাইকোজেনও ব্রাঞ্চিং আছে, ব্রাঞ্চড। আবার স্টার্চও ব্রাঞ্চড, কেন? স্টার্চের অ্যামাইলোপেকটিন ব্রাঞ্চ আছে। সো এবার ব্রাঞ্চিং যদি দেখি, সেলুলোজেরই স্টার্চের অ্যামাইলোপেকটিনে আছে, সো ওভারঅল স্টার্চের স্ট্রাকচার আছে। গ্লাইকোজেনে ব্রাঞ্চিং আছে। দেখো ডায়াগ্রাম দেখো, আমরা যদি সিম্পলিফাইড ডায়াগ্রাম করি, এটা লিনিয়ার স্ট্রাকচার। অ্যামাইলোজ দেখো হেলিক্যাল স্ট্রাকচার, আর এ কিন্তু হেলিক্যাল স্ট্রাকচার না। এবং ওই রকমভাবে মানে
হেলিক্যাল স্ট্রাকচার, বাট নট লাইক অ্যামাইলোজ। এর হেলিসিসই আলাদা, এও তাই, গ্লাইকোজেনও তাই। সো এবার তুমি লক্ষ্য করে দেখো, দিস ইজ দ্য মেন ডিফারেন্স অর সিমিলারিটি অ্যামং দিস থ্রি বায়োমলিকুলস অর হোমোপলিস্যাকারাইড। একদম ক্লিয়ারলি এই চারটাকে মনে রাখতে হবে, বুঝে পড়তে হবে। যদি আমি যেভাবে বলছি যদি বোঝো, তাহলে আর মুখস্থ করার দরকার হবে না, অটোমেটিক্যালি রিটেন থাকবে। বায়োকেমিস্ট্রি না বুঝে রিটেন করার চেষ্টা করা মূর্খতা, কখনোই মনে থাকবে না। কারণ এত ছোট 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 জিনিস আছে যেগুলো স্ট্রাকচার রিলেটেড। যদি ধীরে ধীরে পড়ো, দেখবে সারা জীবনে ভুলবে না। আর যদি না বুঝে পড়ো, কোনো দিনই মনে রাখতে পারবে না। সো খুব সহজ একটি প্রশ্ন, যে গ্লুকোজকে তো আমরা আমাদের রিজার্ভ ফুড হিসাবে রাখতে পারতাম, থাকলে আমাদের প্রবলেমই সলভ হয়ে যেত। গ্লুকোজকে আমরা আমাদের সঞ্চিত খাদ্য বা রিজার্ভ ফুড হিসেবে রাখতে পারি না কেন? ফ্রি গ্লুকোজ ইন সেলস ডাজ নট লাস্ট ভেরি লং। কী হবে এটা? এর অনেকগুলো ঘটনা ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে জারণ ঘটে যাবে, অক্সিডেশন ঘটে যাবে। এছাড়া ইট ইজ ফসফোরাইলেটেড, এর সঙ্গে ফসফেট গ্রুপ অ্যাড হয়ে যাবে, হয়ে গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হয়ে যাবে। সো ইট ক্যান নট লিভ দ্য সেলস ভায়া গ্লুটি চ্যানেল বিফোর মুভিং থ্রু গ্লাইকোলাইসিস। তাহলে কি হবে? নেক্সট, গ্লুকোজ ইজ soluble in water. So if it is stored as glucose, it will disturb the osmotic pressure of the cell, যেটা আগে বললাম, যে সেলের অসমোটিক প্রেশার, অভিসরণ চাপ পরিবর্তন করে দেবে। সো সেল মে লাইজ, সেলের কোষের বিতরণ ঘটতে পারে। সো দিস আর দ্য রিজন যে আমরা গ্লুকোজকে কখনোই সেলে সঞ্চিত খাদ্য হিসেবে রাখতে পারবো না। কোষের মধ্যে গ্লুকোজ যেই ঢুকবে, সেটা ইমিডিয়েটলি অক্সিডাইজড হয়ে যাবে, যাতে সেল সেখান থেকে এনার্জিকে বা শক্তিকে ইউটিলাইজ করতে পারে। সেলুলোজ বললাম পলিমার অফ গ্লুকোজ, অলরেডি পড়েছি। এছাড়াও আরো অনেক কম্পোনেন্ট আছে, যেমন ডেক্সট্রিন, ইনিউলিন। ইনিউলিন কি? ইনিউলিন একটা অলিগোস্যাকারাইড কল ফ্রুক্টাস। এটা হচ্ছে ফ্রুক্টোজের পলিমার। ইটস এ ফ্রুক্টোজের পলিমার, ইটস কল ফ্রুক্টান্স। ফ্রুক্টান্স আর চেইনস অফ ফ্রুক্টোজ মলিকিউল দ্যাট স্ট্রাক টুগেদার। ঠিক আছে, অনেকগুলো ফ্রুক্টোজ মলিকিউল, যেমন গ্লুকোজকে নিয়ে যখন কোনো কম্পাউন্ড তৈরি হয়, দে আর কল গ্লুকান্স। সেরকম অনেকগুলো ফ্রুক্টোজ জুড়ে যে স্ট্রাকচারটা তৈরি হবে তাকে বলা হয় ফ্রুক্টান্স। ইনিউলিন ইজ ওয়ান টাইপ অফ ফ্রুক্টান্স, অনেকগুলো ফ্রুক্টোজ নিয়ে তৈরি হয়েছে। সো ইনিউলিন কোথায় থাকে? ডিফারেন্ট ভেজিটেবলসে থাকে, ফ্রুটসে থাকে, যেমন অনিয়নে থাকে, গার্লিকে থাকে, বানানাতে থাকে, চিকোরিতে থাকে। ঠিক আছে, সো ইনিউলিন কি হয় না, ফার্মেন্টেড বাই ব্যাকটেরিয়া দ্যাট নর্মালাইজ দ্য কোলন অ্যান্ড ইজ কনসিডার্ড প্রিবায়োটিক। ইনিউলিনকে প্রিবায়োটিক হিসেবে ধরা হয়। কেন না, আমাদের যে কোলন আছে সেখানে ব্যাকটেরিয়া দিয়ে কি করতে পারে, এটা সন্ধান প্রক্রিয়া সম্পন্ন করে। সো আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মানে হেলথ বজায় রাখতে সাহায্য করে। ইনিউলিন একটা খুব গুরুত্বপূর্ণ কম্পাউন্ড, যেটার সাহায্যে আমরা কি করি না, ইনিউলিন আর তার একটা অ্যানালগ আছে যাকে বলে সিনিস্ট্রিন। এই দুটোকে দিয়ে আমরা কিডনির ফাংশনটাকে করতে পারি, আমরা বুঝতে পারি যে কিডনি ঠিক আছে কি নেই। এই ইনিউলিনকে দিয়ে আমরা জিএফআর রেটটাকে ডিটারমিন করতে পারি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। আমরা ভাবি যে কিডনি ডিজিজের জন্য ক্রিয়েটিনিনটা দেখলেই হয়ে যাবে। ক্রিয়েটিনিন মানে ক্রিয়েটিনিন যখন বাড়ে, ইটস টু লেট। কিডনির একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে ইজিএফআর টেস্ট। এই টেস্ট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কীরকম হচ্ছে, কিডনি কতটা ফাংশনাল অ্যাক্টিভিটি শো করতে পারছে, তার একটা মার্কার। ঠিক আছে, সো ইনিউলিন অ্যান্ড ইটস অ্যানালগ সিনিস্ট্রিন হেল্পস ইন দিস কেস। এরপরে যে কাইটিন। কাইটিন দেখো সবসময় যে গ্লুকোজ বা
ফ্রুক্টোজ পলিমার হতে হবে এর কোনো মানে নেই। কাইটিনও কিন্তু একটি হোমোপলিমার, বা ইট ইজ অ্যাসিটাইল গ্লুকোসামাইনের পলিমার, মানে একটা অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করা আছে। একটা দেখো প্রত্যেকটা স্ট্রাকচারে একটা এন অ্যাসিটাইল গ্রুপ অর্থাৎ নাইট্রোজেন কন্টেনিং অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করা আছে। এই এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের একটা বড় পলিমার হচ্ছে কাইটিন। কাইটিন কোথায় থাকে তোমরা জানো? আর্থ্রোপোডের বহিঃখঙ্গাল অর্থাৎ এক্সোস্কেলিটন, যে কোনো জায়গায় যেখানে আমরা, তুমি আরশোলা ধরো বা যে কোনো পতঙ্গের বহির্গাত্রে যেখানে আমরা একটু শক্ত ধরনের, সেখানে আমরা কাইটিন দেখতে পাই। কাইটিন বেসিক্যালি ইটস মডিফাইড পলিস্যাকারাইড এবং এটা এনঅ্যাসিটাইল গ্লুকোসামাইন দিয়ে তৈরি, এবং এর মধ্যে যে বন্ড আছে, দ্য বন্ড ইজ 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, বাট দ্য বন্ড ইজ বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। অত ডিটেলস জানা দরকার নেই, জানলেই হবে কাইটিন কি। কাইটিন এনঅ্যাসিটাইল গ্লুকোসামাইনের পলিমার এবং কোথায় থাকে। যেমন হোমোস্যাকারাইড বললাম, ঠিক সেরকম হেটেরো পলিস্যাকারাইডও পাবো। হেটেরো টার্মস মানে তুমি জানো, হেটেরো মানে ডিফারেন্ট। হোমোপলিস্যাকারাইড বা হোমোগ্লাইকানে আমরা কি পেয়েছিলাম? একই মনোস্যাকারাইডের রিপিটিং ইউনিট ছিল। হেটেরো মানে ভিন্ন। সো এখানে আমরা কি পাবো? এখানে ডিফারেন্ট মনোস্যাকারাইড, অনেকগুলো মনোস্যাকারাইড জয়েন্ট হয়ে কি তৈরি করেছে না একটা পলিস্যাকারাইড তৈরি করেছে। লেটস সি, যেমন হাইলোরোনিক অ্যাসিড। হাইলোরোনিক অ্যাসিড কি? হাইলোরোনিক অ্যাসিড একটা অ্যানায়নিক নন সালফেটেড গ্লাইকোসামাইনোগ্লাইকান। গ্লাইকোসামাইনোগ্লাইকানকে আমরা শর্টে গ্যাগ বলি, ঠিক আছে? এটা আমরা বিভিন্ন জায়গায় পাই। কোথায় কোথায় পাই? আমাদের কানেকটিভ টিস্যুতে পাই, এপিথেলিয়াল টিস্যুতে পাই, নিউরাল টিস্যুতে পাই, বহু জায়গার সোর্স। এখন এই যে গ্লাইকোসামাইনোগ্লাইকান, এই গ্লাইকোসামাইনোগ্লাইকান কিরকম? গ্লাইকোসামাইনোগ্লাইকান অ্যানায়নিক, নেগেটিভলি চার্জড, নন সালফেটেড, অর্থাৎ সালফার নেই। এবার তাহলে কি দিয়ে তৈরি? না, ইটস এ পলিমার অফ ডাইস্যাকারাইড। দুটো ডিফারেন্ট মনোস্যাকারাইড দিয়ে একটা ডাইস্যাকারাইড হয়। এটা ডাইস্যাকারাইডের পলিমার। কিরকম? না, কম্পোজড অফ ডি গ্লুকুরোনিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। তাহলে এইটা কিসের? হাইলোরোনিক অ্যাসিড কিসের পলিমার? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, যাকে আমরা শর্টে এনএজি বলি। আর এটা কি? গ্লুকোরোনিক অ্যাসিড। এই স্ট্রাকচারটা রিপিট করবে, ঠিক আছে? সো দেখো, দুটো ডিফারেন্ট টাইপ অফ মনোস্যাকারাইড বা তার ডেরিভেটিভ, অর্থাৎ সেখান থেকে উৎপন্ন বস্তু দিয়ে এই পলিস্যাকারাইড তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হেটেরোপলিস্যাকারাইড অর হেটেরোগ্লাইকান। এই হাইলোরোনিক অ্যাসিডকে অ্যানিমাল সিমেন্ট বলা হয়। কেন? অ্যানিমাল কোষের দুটো কোষের মধ্যে টাইটলি বাইন্ডিংয়ের জন্য হাইলোরোনিক অ্যাসিড দরকার। তোমরা যখন ক্লাস 12-এ পড়বে দেখবে স্পার্মের যে অ্যাক্রোজোম আছে তাতে হাইলোরোনিডেজ বলে একটা এনজাইম আছে, উৎসক আছে, যে কি করতে পারে, ওভামের কিউমুলাস উপরাস বলে একটা স্ট্রাকচার আছে, সেখানে বেশ সেলগুলো যে অ্যাটাচ হয়ে আছে, সেই অ্যাটাচ সেলগুলোকে আলাদা করতে হবে, অর্থাৎ হাইলোরোনিক অ্যাসিডকে ভাঙতে হবে। হাইলোরোনিডেজ সেই কাজটা করে। সো হাইলোরোনিডেজ কি করে? না, অ্যানিমাল সেলের সিমেন্ট হিসেবে কাজ করে, দুটো সেলকে জয়েন্ট হয়ে থাকতে হেল্প করে, ঠিক আছে? এরকম হেটেরোপলিস্যাকারাইড আর কি কি আছে? অনেক আছে। দেখো, কন্ড্রোইটিন সালফেট। কন্ড্রোইটিন সালফেটও একটা গ্লাইকোসামাইনোগ্লাইকান, কিন্তু এটা সালফেটেড গ্লাইকোসামাইনোগ্লাইকান, এতে সালফার আছে, ঠিক আছে? এখন ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড অ্যাটাচ টু প্রোটিন। যে সকল গ্লাইকোসামাইনোগ্লাইকান অর্থাৎ হেটেরোপলিস্যাকারাইড প্রোটিনের সঙ্গে অ্যাটাচ থাকবে তাদেরকে আমরা আরেকটা নাম দিই, দ্যাট ইজ কল্ড প্রোটিওগ্লাইকান। অর্থাৎ গ্লাইকান মানে পলিস্যাকারাইড, যে পলিস্যাকারাইডগুলো প্রোটিনের সঙ্গে অ্যাটাচ আছে দে আর কল প্রোটিওগ্লাইকানস। সো কন্ড্রোইটিন সালফেট ইজ ওয়ান টাইপ অফ প্রোটিওগ্লাইকান। ঠিক সেরকম হেপারিনও কিন্তু নোন অ্যাজ
ন্যাচারাল অকারিং গ্লাইকোসামাইনোগ্লাইকান। তোমরা জানো হেপারিন কি করে? হেপারিন আমাদের রক্ত সঞ্চালনে সাহায্য করে, ঠিক আছে? রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কি হয় না, এরা হেপারিন আছে বলে কি হবে না, আমাদের দেহের মধ্যে এটা একটি রক্ত সঞ্চালন বিরোধী বস্তু, অ্যান্টিকোয়াগুলেন্ট। দিস অ্যাক্সেস অ্যান্টিকোয়াগুলেন্ট, রক্ত সঞ্চালন বিরোধী বস্তু। আমাদের রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না এর কারণে। এছাড়াও অনেক কারণ আছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে রক্তবাহের মধ্যে যে রক্ত আছে, রক্তের মধ্যে এই হেপারিন নামক একটি বস্তু আছে, সেই বস্তুর জন্য এই ঘটনা ঘটে। সো হেপারিন কি দিয়ে তৈরি? হেপারিন ডিগ্লুকোজামাইন, ডিগ্লুকুরোনিক অ্যাসিড অ্যান্ড ইনডিউরোনিক অ্যাসিড, এই তিনটি জিনিস দিয়ে তৈরি, এই তিনটি কম্পোনেন্ট নিয়ে তৈরি। দ্যাটস ওয়াই দিস ইজ হেটেরোপলিস্যাকারাইড অর হেটেরোগ্লাইকান। ঠিক আছে, তোমাদের কম্পোজিশন জানতে হবে এবং তার মেন কাজ জানতে হবে। আমি খুব ডিটেলসে পড়াচ্ছি না, ডিটেলসগুলো আমাদের নিটের জন্য লাগে, কিন্তু এখানে আমি তোমাদের যেটুকুন শব্দ বলছি, স্লাইডে অনেক কথা লেখা আছে, দেখতে পাচ্ছ কিছু জিনিস স্কিপ করে বলছি, কারণ পুরোপুরি নিটের মতন বলতে গেলে অনেক সময় সাপেক্ষ, এমনি ভিডিও অনেক লং হয়ে যায়। সো সেই জন্য বুঝিয়ে মানে একটু শর্ট করে করা হচ্ছে। নেক্সট ওয়ান, পেকটিন। পেকটিন ইজ নোন অ্যাজ প্লান্ট সিমেন্ট। যেমন আমরা অ্যানিমাল সিমেন্ট বললাম কাকে? হাইড্রোনিক অ্যাসিডকে। ঠিক প্লান্টের সেলকে একে অপরের সঙ্গে জুড়তে সিমেন্ট লাইক রোল প্লে করে পেকটিন। পেকটিন ইজ ওয়ান টাইপ অফ হেটেরোপলিস্যাকারাইড। এখন এই হেটেরোপলিস্যাকারাইড পেকটিন মানে ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি। নেক্সট ওয়ান ইজ হেমিসেলুলোজ, নাম শুনেছ, প্লাস আমাদের পর্দায় থাকে। ইট ইজ অলসো অ্যান হেটেরোপলিস্যাকারাইড। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পেপটাইডোগ্লাইকান, ব্যাকটেরিয়া সেলে থাকে। দেখো পেপটাইডোগ্লাইকান ব্যাকটেরিয়াল কোষের কোষপ্রাচীর কীভাবে তৈরি? এনএসিডাইল গ্লুকোজামাইন, এনএসিডাইল মিউরামিক অ্যাসিড, এনএসিডাইল গ্লুকোজামাইন, এনএসিডাইল মিউরামিক অ্যাসিড, এইভাবে পর অল্টারনেটিভলি সজ্জিত থাকে এবং মাঝখানে বন্ড থাকে। ঠিক এইভাবে ধরো দুটো লেয়ার আছে, মাঝখানে এইগুলো হচ্ছে কতগুলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড দিয়ে জয়েন্ট থাকে, আর এই দুটো অ্যামাইনো অ্যাসিডের যে চেন আছে তারা আবার একটা পেপটাইড বন্ডে জয়েন্ট থাকে। দিস ইজ কল্ড ক্রস লিঙ্কেজ, দিস ইজ কল্ড ক্রস লিঙ্কেজ। সো তাহলে ব্যাকটেরিয়াল সেলের যে পেপটাইডোগ্লাইকান কীভাবে তৈরি হয় না, এনএসিডাইল গ্লুকোজামাইন আর এনএসিডাইল মিউরামিক অ্যাসিডের রিপিটিং ইউনিট থাকে, এবং এনএসিডাইল মিউরামিক অ্যাসিডের সঙ্গে কতগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর জয়েন্ট থাকে, এইগুলোকে আমরা পেপটাইড বলি। এই পেপটাইডগুলো একে অপরের সঙ্গে ক্রস লিঙ্ক করে থাকে, ঠিক আছে? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পেপটাইডোগ্লাইকান। একে মিউরিনও বলা হয়, মিউরিন। লাস্ট ওয়ান ইজ আগার আগার। আগার আগার এটাও পাওয়া যায় রেড অ্যালগি থেকে, লোহিত শৈবাল থেকে আমরা এই আগার আগার পাই। ইটস অলসো পলিস্যাকারাইড, যেটা 11 এবং 11 পেকটিন, 11 আর 11 পেকটিন এই যে তৈরি। সো ইটস অলসো হেটেরোপলিস্যাকারাইড, ঠিক আছে? আমরা এর ডিটেলসে যাচ্ছি না, নিটের জন্য কিন্তু এর ডিটেলস খুব ইম্পর্টেন্ট। লাস্ট একটা স্লাইড দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করবো। গাম এবং ফেভিকল এর মধ্যে ডিফারেন্স কি? গাম হচ্ছে ন্যাচারাল মিউকোপলিস্যাকারাইড বা ন্যাচারাল হেটেরোপলিস্যাকারাইড। ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে যে হেটেরোপলিস্যাকারাইড তৈরি পাওয়া যায়, দ্যাট ইজ গাম। ফেভিকল কিন্তু সিনথেটিক, কৃত্রিমভাবে তৈরি করা হয়, রাবার বেস অ্যাডিসিভ, কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়, ঠিক আছে? ইট ইজ পলিভিনাইল অ্যালকোহলিক গ্লু। এটি কিন্তু কোনোভাবে হেটেরোপলিস্যাকারাইড নয়। ফেভিকল ইজ নট অ্যাট অল পলিস্যাকারাইড। গাম ইজ পলিস্যাকারাইড, মাথায় রাখবে, গাম ইজ পলিস্যাকারাইড। কিরকম পলিস্যাকারাইড? হেটেরোপলিস্যাকারাইড। বাট ফেভিকল কি? ফেভিকল কখনোই কিন্তু পলিস্যাকারাইড নয়। ফেভিকল হচ্ছে
পলিভিনাইল অ্যালকোহল। এই পলিভিনাইল অ্যালকোহলিক গ্লু হচ্ছে ফেভিকল। এইটা মাথায় রাখতে হবে। আজকের এই ভিডিওটি অনেকটি বড় হয়েছে, এই পর্যন্ত আজ আমরা এই চ্যাপ্টারের পার্টটিকে এখানে রাখলাম। পরবর্তীকালে এদের ফাংশনাল অ্যাসপেক্ট নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে, সেই ফাংশনাল অ্যাসপেক্ট নিয়ে পরের দিন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তারপরে প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, যেভাবে চ্যাপ্টারটি যাবে সেই অনুযায়ী আমরা ধীরে ধীরে ভিডিও করব। এখনো পর্যন্ত যে দুটি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি তোমরা ভালো করে দেখো এবং খুব মন দিয়ে দেখে নিজের মতন করে নোটস তৈরি করে নাও। টিচার স্কুলে যেভাবে বলছেন, শিক্ষক শিক্ষিকা তাদের কথা শোনো, আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলি দেখো, নিজের মতন করে প্র্যাকটিস করো, নিজের মতন করে লিখে নেওয়ার চেষ্টা করো। তাতে কি হবে? তাতে নিজের কনসেপ্ট গ্রোথ করবে। ফার্স্ট সেমিস্টারে এমসিকিউর ক্ষেত্রে তোমার কিন্তু কনসেপচুয়াল ক্লিয়ারিটি অ্যাবসলিউটলি নেসেসারি। স্কুলেও যখন প্রশ্ন হবে দেখবে পুরো কনসেপ্ট ঘেঁষা কোশ্চেন এবং কোশ্চেন প্যাটার্ন ফলো করে কোশ্চেন হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলো করতে গেলে কিন্তু তোমার কনসেপ্টে ক্লিয়ারিটি থাকে অ্যাবসলিউটলি নেসেসারি। সো আশা করছি এভাবে পড়লে এবং তোমার বিদ্যালয়ের যিনি সাবজেক্ট টিচার আছেন তার কথা যদি তোমরা শুনে চলো, আশা করি তোমাদের প্রত্যেকটি স্টেপেই ভালো হবে এবং ধীরে ধীরে তোমরা সাবজেক্ট নলেজও তৈরি করে উঠতে পারবে। এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। পরের দিন আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং এর কন্টিনিউয়েশন চলতে থাকবে। ধন্যবাদ।